আমরা আগে বেসিক থেকে শুরু করি। বেসিক আগে শিখে নিই যে ডিফারেন্সিয়েশনে কেন আমরা গেলাম, ডিফারেন্সিয়েশন নামে নতুন কোনো একটা জিনিস আবিষ্কার করার প্রয়োজন হলো কি, কথা কি বুঝছো? আরও অনেক গণিত ছিল না? এই সব গণিত রেখে নতুন একটা গণিত কেন আনতে হলো, কথা কি বুঝছো? তার মানে ডিফারেন্সিয়েশনের প্রয়োজনীয়তাটা আগে ফিল করি, যে কেন আমি অন্য এত গণিত থাকতে, ত্রিকোণমিতি ছিল, তারপরে অ্যারিথমেটিক ছিল, তারপরে জ্যামিতি ছিল, এত টাইপের গণিত থাকতে কেন আমাকে একটা নতুন গণিত নতুন করে ক্রিয়েট করতে হলো, নতুন একটা গণিতের শাখা তৈরি করতে হলো? নিউটন কোন সমস্যায় পড়ে এই নতুন শাখাটা তৈরি করলেন, আমরা সেটা নিয়েই আগে একটু চিন্তা করি, কথা কি বুঝছো? আগে আমরা সোজা সাপটা কিছু সূত্র দেখে নেই আগে, হ্যাঁ, সূত্রগুলো আগে লিখবো যে এই সূত্রগুলো কাজে লাগে, আর ওই সূত্রগুলো আমরা তারপরে মূল নিয়মে প্রমাণ করব। আগে আমরা আসো অন্তরীকরণ। অন্তরীকরণ আসলে জিনিসটা কি, এদিকে খেয়াল করো যে অন্তরীকরণ এই বিষয়টা হচ্ছে, তুমি যদি দেখবা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিথ চালু আছে যে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন মানে কোনো কিছুকে ছোট ছোট খণ্ড করা। শুনছো এটা? শুনছো না? এই কথাটা খুব চালু কথা যে ডিফারেন্সিয়েশন কি করে, কোনো কিছুকে, যে মানে কোনো চলককে খণ্ড করে, ছোট ছোট পিস করে, টুকরা করে। এগুলো সব ভুয়া কথা এবং ভুল কথা। ডিফারেন্সিয়েশন পিসও করে না, টুকরাও করে না। এবং তোমরা না, শুধু আমি যখন ডিফারেন্সিয়েশন পড়া শুরু করেছিলাম আমিও শুনছি যে ডিফারেন্সিয়েশন কি করে, কোনো কিছুকে ছোট ছোট পিস করে। ডিফারেন্সিয়েশনের কাজ কি? কোনো কিছুকে ছোট ছোট পিস করা, কথা কি বুঝছো? তো আমি যে প্রবলেমটা ফেস করছি এইটা শোনার পরে, সেটা ছিল এরকম যে প্রথম যেই সূত্রটা আমাদের শিখতে হয় অন্তরীকরণের, ডিডিএক্স অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু কত? 0। তো আমি প্রবলেমে পড়লাম কোথায়, যে ডিডিএক্স অফ 2 ইকুয়াল টু কত? 0। ডিডিএক্স অফ 2 ইকুয়াল টু 0। ডিডিএক্স অফ 100 ইকুয়াল টু কত? ডিডিএক্স অফ 1000 ইকুয়াল টু, যাই বসাও সবই কি হচ্ছে? 0। তখন আমি প্রবলেমটাই কি পড়লাম, দেখো পিস পিস করে এই কনসেপ্ট দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না। কোনো কিছুকে ছোট টুকরা করে এই কনসেপ্ট দিয়ে এটা ব্যাখ্যা করতে পারবা? যে আমার কাছে 100টা আম ছিল, আমি পিস করছি 0 হয়ে গেছে। আমার কাছে 2টা আম ছিল, পিস করছি 0 হয়ে যাবে। আবার 1 কোটি আম থাকলেও সেটা পিস করলে 0 হয়ে যাবে। এটা কেমন কথা হয়ে গেল না? তো আমি এইটার কোনো ব্যাখ্যা পাচ্ছিলাম না, খেয়াল করো। তো আমি তখন দেখলাম যে এই ডিডিএক্স জিনিসটা কি, ডিডিএক্সটা কি, আমরা প্রথম কি বলছি, বেসিক থেকে আমরা কি শুরু করব, ডিডিএক্স জিনিসটা কি, তারপরে এটার প্রয়োজনীয়তাটা কি, কথা কি বুঝছো? তাহলে এই ডিডিএক্স জিনিসটা কি এটা খোঁজা শুরু করলাম, দেখলাম যে ডিডিএক্স হচ্ছে একটি অপারেটর। এই ডিডিএক্সটা কি? অপারেটর। তো এটা যেহেতু একটা নতুন অপারেটর, তাহলে আমরা এইটা বোঝার জন্য কিছু জানা অপারেটরের সাথে মিলাই দেখি একটু। জানা অপারেটর কি আছে? স্কোয়ার একটা অপারেটর, প্লাস একটা অপারেটর, ভাগ একটা অপারেটর, রুট একটা অপারেটর। তাহলে অপারেটরের সংজ্ঞাটা কি? অপারেটর মানে কি? যার নিজের কোনো মান নাই কিন্তু অন্যের মানকে কি করতে পারে? পরিবর্তন করতে পারে। তাহলে দেখো আমরা এই জায়গা থেকে 2টা অপারেটর নিয়ে একটু চিন্তা করি। প্রথম রুট অপারেটরটা কি করে দেখো, ক্যালকুলেটরে শুধু রুট দিয়ে ইকুয়াল টু দাও, বলবে সিনট্যাক্স ইরর বা ম্যাথ ইরর কিছু একটা আসবে। তার মানে এর কোনো কি নাই? মান নাই, ভ্যালু নাই। তাহলে এইটার কিন্তু কোনো ভ্যালু নাই, কিন্তু আমি এটাকে 4 এর উপরে অ্যাপ্লাই করলে কি আসে? এটা 4 এর মানকে, এর নিজের ভ্যালু নাই কিন্তু 4 এর ভ্যালুকে সে কি করতে পারে? চেঞ্জ করে দিতে পারে। আমার কথা কি বুঝাইতে পারছি? রুটের ভ্যালু নাই কিন্তু রুট অন্যের ভ্যালুকে চেঞ্জ করতে পারে। আচ্ছা, তাহলে রুটের নিজের ভ্যালু ছিল না কিন্তু রুট 4 এর ভ্যালুকে চেঞ্জ করতে পারে। এদিকে আবার স্কোয়ারের নিজের ভ্যালু নাই কিন্তু স্কোয়ার 4 এর ভ্যালুকে 16 বানাই দিতে পারে। কথা কি বুঝছো? তাহলে অপারেটরের সংজ্ঞা লেখো, কতে আসতেই পারে। অপারেটর কি? যে সকল গাণিতিক চিহ্নের নিজস্ব কোনো মান নেই
কিন্তু অন্যের মানকে পরিবর্তন করতে পারে। লেখো না কেন? যে সকল গাণিতিক চিহ্নের নিজস্ব মান নেই কিন্তু অন্যের মানকে কি করতে পারে? পরিবর্তন করতে পারে, তাদেরকে কি বলা হয়? অপারেটর। কথা কি বুঝছো? তো এখন দেখো এই ডিডিএক্সটা একটা অপারেটর, রুটটাও একটা অপারেটর, স্কোয়ারটাও একটা অপারেটর। এদিকে খেয়াল করো, স্কোয়ারের যেই কাজ, স্কোয়ারের ফাংশনটা তুমি ফিল করতে পারো কিনা বলো দেখি। তোমাকে ক্যালকুলেটর দিলাম না, কিন্তু তুমি স্কোয়ারের অপারেটিং সিস্টেমটা তুমি জানো কি? কারো উপরে স্কোয়ার থাকা মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করা, কিউব থাকা মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে 2 বার গুণ করা, তার মানে আলটিমেটলি 3 বার ওই সংখ্যাকে গুণ করা। কথা কি বুঝছো? তার মানে কি হচ্ছে, ভিতরের মেকানিজমটা তুমি কি জানো, রুটের মেকানিজমটাও তুমি জানো। রুট করলে বুঝতে হবে কি, স্কোয়ার রুট যখন আমি করতেছি তখন বুঝতে হবে এমন দুইটা সংখ্যা, এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে এই রুটের ভেতরের সংখ্যাটা পাওয়া যায়। মেকানিজমটা কি জানো কিনা? মেকানিজমটা জানো, কিন্তু ডিডিএক্সটা করছেটা কি এটা কি ফিল করা যায়? এই যে ডিডিএক্স পিস পিস করে এটা দিয়ে, তখন আমি স্টুডেন্ট অবস্থায় কি করছি খেয়াল করো, আমি আবার কোনো একটা জিনিসকে যখন না বুঝি, মানে ওইটার কাজটা কি এটা মুখস্থ করতে পারি না। কথা কি বুঝছো? যদি কোনো একটা কিছু ওইটা করতেছেটা কি, অনেকে আছে না যে এটা বুঝলাম না এই লাইনটা মুখস্থ করে ছেড়ে দিলাম, সমস্যা কি, তাই না? কিন্তু ওই মুখস্থ করে আমার না সামনে আগানোটা হয় না। তখন আমি নিজে নিজেই একটা ফিলোসফি দাঁড় করলাম যে ডিডিএক্স অফ কনস্ট্যান্ট কেন 0 হয়। তো এইটা একটা ভুয়া ফিলোসফি ছিল, তারপরেও বলি তোমাদেরকে যে আচ্ছা আমি যদি 500 টাকা থাকে, তার সাথে আরো 500 টাকা আয় করি, তখন আমার কত হয়? 1000 হয়। তাহলে এই যোগটা কি? আয়ের অপারেটর। যোগ করা মানে কি? আয় হচ্ছে। আবার আমি এই 1000 টাকা থেকে 500 টাকা যদি ব্যয় করে দেই, 500 টাকা থাকে। কথা কি বুঝতেছো? তার মানে বিয়োগটা কি? ব্যয়ের অপারেটর। তো ডিডিএক্স অফ কনস্ট্যান্ট যাকেই বসানো যায় সে 0 হয়ে যায়, তখন আমি বলছি যে এইটা হচ্ছে ডাকাত অপারেটর। এটারে আমি নাম দিছিলাম ডাকাত অপারেটর। ডাকাত ধরলে 2 টাকা থাকলেও 0 হয়ে যাবা, তুমি 1000 টাকা থাকলেও 0 হয়ে যাবা, যাই থাকুক 0 হয়ে যাবা। তো আমি এটার নাম দিছিলাম ডাকাত অপারেটর। বাট এইটার মিনিংটা আমি একটা লাইন, দেখো সায়েন্সের একটা জিনিসকে বুঝতে হলে তোমার একটা লাইনও অনেক সময় যথেষ্ট হয়। একটা লাইন আমাকে এই ডিফারেন্সিয়েশনকে ক্লিয়ার করে দিচ্ছে, সেটা হচ্ছে ডিডিএক্স ইজ এ অপারেটর, ইজ অ্যান অপারেটর which gives us the rate of change, which gives us the rate of change। মানে DDX হচ্ছে এমন একটি অপারেটর যে কি করে, আমাদেরকে পরিবর্তনের হার প্রদান করে, পরিবর্তনের হার প্রদান করে। লিখে ফেলো একটু যে ডিফারেন্সিয়েশন কি কি প্রদান করে। DDX অপারেটর, একেবারে ক্লিয়ারলি লিখি আমরা, DDX অপারেটর চলকের সাপেক্ষে পরিবর্তনশীল রাশির পরিবর্তনের পরিমাণ বা পরিবর্তনের হার নির্ণয় করে। চলকের সাপেক্ষে পরিবর্তনশীল রাশির পরিবর্তনের হার নির্ণয় করে। ডিডিএক্স অপারেটরটা কি করে? তাহলে আমরা লিখতে পারতেছি ডিডিএক্স অপারেটর চলকের সাপেক্ষে, চলকের সাপেক্ষে কি করে? পরিবর্তনশীল রাশির পরিবর্তনের হার প্রদান করে বা পরিবর্তনের হার নির্ণয় করে, হার নির্ণয় করে। কথা কি বুঝছো? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই যে এই কথাটার যে একটা মিনিং আছে, এইটা আমরা এই সূত্রটা দেখো, এই লাইনটাই তোমাকে এই সূত্রটাকে একবারে বুঝাই দিবে। ম্যাথমেটিক্স, এই লাইনটাও লিখে নাও যে ম্যাথমেটিক্স ইজ এ ল্যাঙ্গুয়েজ। ম্যাথমেটিক্সটা কি যদি কেউ জিজ্ঞেস করে, ভাইবা দিতে হবে না তোমাদের? যখন ম্যাথ ফিজিক্সের ভাইবাতে যাবা তখন জিজ্ঞেস করবে যে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ কি? ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ কি? ম্যাথমেটিক্স। ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাথমেটিক্স। শুধু ফিজিক্সের না, সায়েন্সের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাথমেটিক্স। কথা কি বুঝছো? তাহলে ম্যাথমেটিক্স আসলে একটা কি?
ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাকে একটা জিনিস বলো যে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করা যায় না? আবার ইংলিশ থেকে বাংলায় কি করা যায়? অনুবাদ করা যায় না? তাহলে ম্যাথ যদি একটা ল্যাঙ্গুয়েজই হয় তাহলে সেইটাকে কি বাংলা ভাষায় অনুবাদ করা যাবে না? তাহলে এই জিনিসটাকে কি বাংলায় অনুবাদ করলে কি দাঁড়ায় সেইটা যদি বুঝতে পারো, খেয়াল করো, তুমি ধরো তোমার সামনে আমি একটা চাইনিজ ফিল্ম চালাই দিলাম, তুমি কিছুই বুঝবা না, কারণ তুমি চায়না কিছু বুঝো না। চায়নার ভাষাটা তুমি বুঝো না বিধায় কি চায়না ল্যাঙ্গুয়েজে যাই বলতেছে তুমি কিছুই বুঝতে পারবা না। এখন এই জায়গার প্রবলেমটা হচ্ছে আমরা এই যে ম্যাথকে কঠিন ভাবি, এইটার কারণ হচ্ছে আমাদের কাছে ম্যাথমেটিক্সটা ওই চায়না ফিল্মের মতো। কথা কি বুঝছো? ওর ভাষাটাকে আমি কি করতে পারতেছি না, বুঝতে পারতেছি না, আমি আত্মস্থ করতে পারতেছি না। আমি যখন ফিল করব না, ওইটা যত সুন্দর ফিল্মই হোক, তুমি কি বুঝবা? আমাদের সাথে কেসটা হয়েছে এই, ম্যাথ এবং ফিজিক্সকে আমরা যে কঠিন বলি, 100 জন স্টুডেন্টকে জিজ্ঞেস করলে তার 80 জন বলবে ম্যাথ আর ফিজিক্স কি কঠিন সাবজেক্ট, বলে না? বেশিরভাগই বলবে কঠিন সাবজেক্ট। এর অন্যতম কারণ হচ্ছে আমরা এই ম্যাথমেটিক্সটাকে কি করতে পারি না, বাংলাতে অনুভব করতে পারি না, এর ভাষাটাকে বাংলায় আনতে পারি না। তো আমরা এইটাকে একটু বাংলায় ট্রান্সলেশন করি, এই লাইনটাকে, তাহলে কি দাঁড়ায় দেখো, কি বলতেছে? ডিডিএক্স মানে কি? এখানে চলককে ডিডিএক্স কি করে? অপারেটরের কাজ হচ্ছে চলকের সাপেক্ষে পরিবর্তনের হার নির্ণয় করা। তাহলে এখানে এক্স হচ্ছে চলক, এক্স এর সাপেক্ষে ধ্রুব রাশির পরিবর্তনের হার কত? কি প্রশ্ন করছি? চলকের সাপেক্ষে ধ্রুবকের পরিবর্তনের হার কত? তাহলে কত হবে? ধ্রুবকের কি হয় না, যার পরিবর্তন হয় না তার পরিবর্তনের হার কত? 0। তাহলে এটা কি মিনিংফুল একটা সেন্টেন্স না? তাহলে এইটাও একটা ভাষা। এটা কিসের ভাষা? ম্যাথমেটিক্স ভাষা। তাহলে এইটা যদি ফিল করতে পারো, তার মানে আমি এখন থেকে কোনো কিছুকে যখনই ডিফারেন্সিয়েশন করব তখনই আমার মাথার মধ্যে থাকবে কি, আমি কি নির্ণয় করতেছি? পরিবর্তনের হার নির্ণয় করতেছি। তাহলে এইটার এখন কি আর মুখস্থ করতে হবে যে ডিডিএক্স অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু 0? ডিডিএক্স অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু 0 এটা এখন আমি ফিল করতে পারতেছি, ঠিক কি না? তাহলে আমরা এর প্রত্যেকটা সূত্রকে মোটামুটি ফিল করার চেষ্টা করব যে আসলে জিনিসটা কি। তাহলে আমরা প্রথম জানলাম যে ডিফারেন্সিয়েশন করে আমরা আসলে পরিবর্তনের হার নির্ণয় করি। এখন আরেকটা কথা হচ্ছে এই পরিবর্তনের হার আমরা প্রথম বলছিলাম যে তাহলে আমরা নতুন একটা ব্রাঞ্চ তৈরি করে ফেললাম ডিফারেন্সিয়েশন নামে বা ক্যালকুলাস নামে। কেন? এই ডিফারেন্সিয়েশন ছাড়া অন্য কোনো ওয়ে কি ছিল না পরিবর্তনের হার নির্ণয় করার? কোনো ম্যাথমেটিক্স তোমার জানা আছে যেটা পরিবর্তনের হার নির্ণয় করে? ঢাল। তার মানে জ্যামিতিতেও এই পরিবর্তনের হার নির্ণয় করার পদ্ধতি ছিল আমাদের কাছে। এর আগেও কি ছিল? পরিবর্তনের হার নির্ণয় করার পদ্ধতি ছিল। তাহলে সেটা কি? ঢাল। কোনো একটা রেখার ঢাল নির্ণয় করা মানে কি আসলে দেখো, আমরা এই যে বলতাম কি এইখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই দুই বিন্দুর কি করতাম? ঢাল নির্ণয় করতাম না? ঢাল কি? এম। এম ইকুয়াল টু কি? এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, তখন আমরা বলতাম y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। কথা কি বুঝতেছো? তার মানে কি এই যে x2 মাইনাস x1 মানে হচ্ছে এইটুকু, খেয়াল করছো? আর y2 মাইনাস y মানে এইটুকু। তাহলে এইটাও কি এই রেখাটার কি দিত? ঢাল দিত। ঢাল মানে এই যে x এর সাপেক্ষে দেখো, এই x অক্ষের সাপেক্ষে y অক্ষের কতটুকু করে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের হার আমরা ঢাল দিয়ে নির্ণয় করতে পারতাম। কথা কি বুঝছো? কিন্তু এই ঢালের থাকা সত্ত্বেও কেন আমরা ডিফারেন্সিয়েশনে গেলাম? এখন এইটা বোঝার জন্য আমরা একটা দুইটা রেখার ঢাল নির্ণয় করব। আমরা কি করব? দুইটা রেখার ঢাল নির্ণয় করব। তাহলে দুইটা রেখার ঢাল নির্ণয় করতে গেলে দেখো, আমরা এইখানে একটা রেখা নেই, এই রেখাটার কতগুলো বিন্দু? এটা হচ্ছে y ইকুয়াল টু 3x একটা রেখা। তাহলে এটা কত? 0,0। এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 1,3। এইটা হচ্ছে 2, কত? 6। এটা হচ্ছে 3,9। এই বিন্দুগুলোর মধ্যে এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি, এটা সি। তাহলে তোমরা এম
নির্ণয় করো এম ও সি এবং এম ও সি, এই তিনটা ঢাল নির্ণয় করো তো। ঢাল নির্ণয় করা যাবে না? y2 - y1 x2 - x1 করে ঢাল পাওয়া যাবে এখানে। আচ্ছা, ঢালটা নির্ণয় করে ফেলো। সবগুলোর ঢালের মান কি আসবে? 3। কারণ হচ্ছে সরল রেখার প্রতিটি বিন্দুর ঢাল কি হয়? সমান। কারণ একই হারে পরিবর্তন হচ্ছে। কথা কি বুঝছো? একই হারে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তো এটা তো আমরা এই সূত্র দিয়েই করতে পারছিলাম। কথা কি বুঝছো? তো প্রবলেম এসে দাঁড়ায় কোথায়? আমরা যদি এরকম একটা রেখা নেই যেটা হচ্ছে y = x², তাহলে এই রেখার এটা যদি 0 0 বিন্দু হয়, এটা যদি 1 হয় তাহলে এটা কত? 1,1। এটা যদি 2 হয় তাহলে এটা কত? 2,4। এটা যদি 3 হয় তাহলে এই বিন্দুটা কত? 3,9। তাহলে এইবারও আমরা ও এ বি সি এই সেম ঢালগুলো তোমরা এইটার জন্য বের করো তো। এম ও এম এ সি এম ও সি, এই তিনটার ঢাল এখন বের করো তো। বের করো, বের করে তারপর বলো। 1 4 3 1 4 3 1 আসছে একটা, তারপরটা আসছে 4, তারপরটা আসছে 3। তাহলে এখন কি বুঝতেছো বিষয়টা? যে সরল রেখার প্রতিটি বিন্দুর ঢাল সমান ছিল, কিন্তু বক্ররেখার প্রতিটি বিন্দুর ঢাল ভিন্ন। কথা কি বুঝতেছো? এই কথাটাই তোমরা একটু লেখো বা এটা মনে রাখতে পারো, পরে এটা লিখো। সেটা হচ্ছে যে সরল রেখার প্রতিটি বিন্দুর ঢাল সমান হওয়ায় যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী ঢাল নির্ণয় করলেই আমরা কি পেয়ে যাই? সরল রেখার পুরোটার ঢালই পেয়ে যাচ্ছি। বাট বক্ররেখার প্রতিটি বিন্দুর ঢাল ভিন্ন। বুঝতেছো কিনা? তার মানে এ বিন্দুর যে ঢাল বি বিন্দুর ঢাল তা না, সি বিন্দুর ঢাল তা না। তাহলে আমি যদি এরকম একটা বক্ররেখা থাকে, আমাকে যদি এইটা এ বিন্দু দেওয়া থাকে আর এটা যদি বি বিন্দু দেওয়া থাকে, তাহলে আমি এ বি এর ঢাল এই সূত্র দিয়ে যখন নির্ণয় করতেছি, আসলে কি আমি এই বক্ররেখার ঢাল নির্ণয় করতেছি না আমি মাঝামাঝি সোজা রেখাটার ঢাল নির্ণয় করলাম? আমি এ আর বি এর ঢাল নির্ণয় করতেছি। কথা কি বুঝছো? আমি যখন এসি এর ঢাল নির্ণয় করছি তখন এই এসি বরাবর যে সোজা রেখাটা সেই রেখার ঢাল নির্ণয় করতেছি। তাহলে আমি তো আসলে এসি রেখা যে মানে এসি যে বক্ররেখাটা এটার ঢাল তো পাচ্ছি না। তাহলে বুঝতেছো কথা যে বক্ররেখার কি সমস্যা? প্রতিটি বিন্দুর ঢাল ভিন্ন। প্রতিটি বিন্দুর ঢাল ভিন্ন। তাহলে আমাকে কি দুইটা বিন্দু দিয়ে ঢাল নির্ণয় করলে চলবে? আমাকে কয়টা বিন্দুর ঢাল বের করতে হবে? একটা বিন্দুর ঢাল বের করতে হবে। সিঙ্গেল পয়েন্টের ঢাল বের করতে হবে, কারণ প্রত্যেকটা পয়েন্টে ভিন্ন ভিন্ন ঢাল দিচ্ছে। তাহলে এখন আমাকে এইখানে যেমন এ থেকে সি এই পুরোটার ঢাল বের করলেই হইতেছিল, কিন্তু আমাকে এখন এই বি বিন্দুটার এক্সাক্ট বি বিন্দুটার ঢালই বের করতে হবে। যদি আমি ওই বিন্দুর একুরেট ঢাল চাই তাহলে ওই বি বিন্দুর ঢাল বের করতে হবে, অথবা আমার এই সি বিন্দুর ঢাল চাইলে সি বিন্দুরই ঢাল বের করতে হবে। তাহলে এখন আমার কয়টা বিন্দুর ঢাল বের করতে হবে? একটা বিন্দুর। একটা বিন্দুর ঢাল কি এই সূত্র দিয়ে কোনোভাবেই বের করতে পারবা তুমি? কথা কি বুঝছো? এই কারণে আমার জন্য কি করতে হলো? নতুন ক্যালকুলাস নামে নতুন একটা গণিতের শাখা খুলতে হলো। কথা কি বুঝছো? কারণ এখন আমাকে একটা বিন্দুর ঢাল বের করতে হবে। বোঝার চেষ্টা করো একটু। তাহলে একটা বিন্দুর ঢাল আমরা এখান থেকে কিভাবে পাবো? দেখো, আমি যদিও এই যে ডারউইনের বিবর্তনবাদ খুব একটা পছন্দ করি না, কিন্তু এইটা আসলে আমি বলি যে ম্যাথমেটিক্সের বিবর্তন হয়েছে। দেখো কিভাবে ম্যাথমেটিক্সের বিবর্তন হয়েছে। সেটা হচ্ছে m = ছিল কি y2 - y1, এটাকে পরবর্তীতে তোমরা del y by del x লিখতা কিনা? পরবর্তীতে এইটারই নিউটন বলছে আমি লিখবো হচ্ছে dy by dx। তাহলে বিবর্তিত হয়ে নতুন শাখা খুলে গেছে। কথা কি বুঝছো? তার মানে আরো একটা লাইন লিখে নাও যে ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন কি করে? কোন রেখার ঢাল প্রদান করে। ডিফারেন্সিয়েশন করে আমরা কি নির্ণয় করি? ঢাল নির্ণয় করি। আর নিচে লেখো যে ঢাল আর পরিবর্তনের হার একই কথা। পরিবর্তনের হার, ঢালই কি? পরিবর্তনের হার। এটা কি ক্লিয়ার হইছো? ঢালেরই আরেক নাম কি? পরিবর্তনের হার।
তাহলে জ্যামিতির ঢাল দুটি বিন্দুর মিনিমাম কয়টা বিন্দু লাগে জ্যামিতির ঢাল বের করতে? দুইটা বিন্দুর। এখন আমাদের ক্যালকুলাস বলতেছে না, বক্ররেখার প্রতিটি বিন্দুর ঢাল যেহেতু ভিন্ন, তাহলে আমাকে কয়টা বিন্দুর ঢাল বের করতে হবে? একটা বিন্দুর ঢাল বের করতে হবে। আর সেই একটা বিন্দুর ঢাল তো আমি আর এই সূত্র দিয়ে করতে পারছি না, এই জন্য আমরা এখন ক্যালকুলাসে দেখব কিভাবে আমি একটা বিন্দুর ঢাল নির্ণয় করতে পারি। কথা কি বুঝছো? একটা বিন্দুর ঢাল, সিঙ্গেল বিন্দুর ঢাল হ্যাঁ থাকতেই পারে, কারণ ওই বিন্দুটাতে এক্স্যাক্টলি কতটুকু ঢালু আছে, ওই রেখাটা ওই বিন্দুটাতে কতটুকু ঢাল। আমার কথা কি বুঝছো তুমি? যে এই যে এইরকম একটা রেখা আছে, এইখানে যে বিন্দুটা, এই জায়গার যে ঢালুর স্লোপটা, এই জায়গার স্লোপটা কি সেম? এই জায়গারই কথা, যে ওই একটা বিন্দুর ঢাল বলতে কি বোঝাচ্ছে খেয়াল করো। আমরা এটা ফিজিক্সে যায় ঘুরে আসি, যে ফিজিক্সে কি বলতেছে। ফিজিক্সে আমরা কি বলি যে বেগ ভি ইকুয়াল টু কি, ত্বরণ কি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। এখন আদি বেগ নিছো আর শেষ বেগ নিছো, দুইটার পার্থক্য বের করছো। তাহলে আমি যদি বলি যে এই রাস্তার পুরোটা কি তুমি এই সেম ত্বরণে যাচ্ছিলা? কোনো জায়গায় তো একটু কম গতিতে গেছো, কোনো জায়গায় একটু জোরে গেছো, কোনো জায়গায় একটু আস্তে গেছো, তাহলে তোমাকে কি করতে হবে? ওই এক্স্যাক্ট একটা বিন্দুতে কত বেগ ছিল সেটা কিভাবে পাবা? কথা কি বুঝছো? আমি যদি বলি এই এক্স্যাক্ট এই বিন্দুটাতে কত বেগ ছিল তোমার, বেগ তো তুমি মনে করো এই যে পুরো এই কি বলে এই বাংলা কলেজের সামনে যে রাস্তাটা, এই রাস্তাটায় তুমি কি করলা? একটা নির্দিষ্ট বেগে গেলা, তাই না? তাহলে তোমার এই যে এরকম সরল রৈখিক ব্যাপার হলো। কিন্তু এখন আমাকে যদি বেগের মান ভিন্ন ভিন্ন হয়, সেম বেগে তো আর যাইতে পারবে না, তো এই পুরো রাস্তাটায় একই বেগে যাওয়া সম্ভব না। তাহলে কোনো জায়গায় একটু বেগ বেশি হবে, কোনো জায়গায় কম হবে। তাহলে আমাকে বললো যে এক্স্যাক্ট এই এ বিন্দুর বেগ কত। নিউটন এই সমস্যাটার থেকেই এটার আবর্তনা করছে। কথা কি বুঝছো? কারণ নিউটন দেখতেছে আমি যে ত্বরণ নির্ণয় করতেছি সেটা কি ত্বরণ? গড় ত্বরণ। আমাকে ত্বরণ বলতে যেটা বোঝায় সেটা তো একটা বিন্দুর ত্বরণ, সেটা কিভাবে বের করা যায়, সেখান থেকেই আসছে এটা। কথা কি বুঝছো? আচ্ছা আমরা সেটা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে একটা বিন্দুর ঢাল আসলে পাওয়া যায়। এখন আমার কাজ হচ্ছে একটা বিন্দুর ঢাল নির্ণয় করা, একটু মাথায় রেখো। তাহলে আমরা একটা বক্ররেখা নিয়ে নেই। এই বক্ররেখায় এইখান থেকে এই পর্যন্ত একটা বিন্দু নিলাম এক্স। এই যে যেমন এখানে 1 2 3 ছিল, এক্স একটা মান, কারণ সূত্র বানানোর সময় তো আমরা কোনো মান নেই না, তাই না? একটা চলক আকারেই নিয়ে নিতে হবে। তাহলে এটা আমার কি এক্স বিন্দু। তাহলে এইটা এইটুকু যেটা মান সেটা হচ্ছে এই এক্স এর জন্য ওয়াই। কথা কি বুঝতেছো? তাহলে আমি এটাকে x1 বললাম, এটা হচ্ছে y1। তাহলে এই বিন্দুটার নাম কি? x1, y1। বুঝতেছো? ওকে। এখন তোমাদের জানা থাকার কথা যে y এরই আরেক নাম কি? ফাংশন অফ x। এটা কি জানো তোমরা? y এরই আরেকটা নাম কি? ফাংশন অফ x। আমরা ওই যে বিপরীত ফাংশন নির্ণয় করার সময় ধরে নিতাম y ইকুয়াল টু ফাংশন অফ x। তাহলে এইটুকু মাথার মধ্যে সেট করো যে y এর আরেক নাম কি? ফাংশন অফ x। তো আমি এই নোটেশনে লিখছি এইভাবে, এই নোটেশনেও তো এটাকে লেখা যেতে পারে। তাহলে x1 এর মান আমি প্রথম কি বলছিলাম? x1 এর মান কত? তাহলে এই y1 এর মান তাহলে কত হবে? ফাংশন অফ x। কথা কি বুঝতেছো? ফাংশন অফ x। তাহলে x1 y1 এর আরেক নাম কি হবে? x, f of x। মাথায় রেখো এটা। এর ঠিক পরে আরেকটা বিন্দু এইখানে মনে করো, এখান থেকে এইটুকুর দূরত্ব, আমি এই যে এখান থেকে এইটুকুর দূরত্ব কত ছিল? 1, দূরত্ব 1 ছিল। কেন গ্রাফে আমি পাশাপাশি দুইটা বিন্দু 2 দূরত্বে নিতে পারি না? আমি 0.5 দূরত্বে নিতে পারি না? গ্রাফ আঁকার সময় করছো না যে এক্স অক্ষে প্রতি এক ঘরকে 2 ধরে নেই বা 2 ঘরকে 1 ধরে নেই, এরকম করছি না আমরা? তাহলে আমি এইটুকুকে আমার ইচ্ছা আমি যা ধরার ধরবো। তো আমি এই যে দূরত্বটা এখানে ছিল কত? এক ঘর থেকে আরেক ঘরের দূরত্ব ছিল 1, এখানে এখান থেকে এইটুকু দূরত্ব ছিল 2। তো আমি এখান থেকে এইটুকু দূরত্বকে আমি একটা চলক রাশি দিয়ে প্রকাশ করলাম। আমি বললাম যে এইটুকু দূরত্ব কত? h। এইটুকু দূরত্ব কত? h। এইবার খেয়াল করো, আমরা এই জায়গায় এইখানে একটা বিন্দু পাচ্ছি না? এদিকে খেয়াল করতে হবে সবার।
এই বিন্দুটার x এর মান কত, x2 কত হবে তাহলে x প্লাস এইচ। কারণ কি দেখো এইটা 1 ছিল, এটা কত ছিল 2, তার মানে কি এটা ছিল কত 1 প্লাস 1, বুঝতেছো কি? এর পরেরটা কি ছিল 2 প্লাস 1, তার মানে কি এই যে দূরত্বটা আমরা এর সাথে কি করি যোগ করি। তাহলে এইটুকু যদি এইচ হয়, এটা যদি x হয় তাহলে এটা কত, তাহলে এই বিন্দুর নাম কি x1, y1, যখন আমি সরি x2, y2, বাট আমি যদি এই নোটেশনে লিখতে চাই এইটার নাম হচ্ছে x প্লাস এইচ, আর এটা কি ফাংশন অফ x প্লাস এইচ। এই বিন্দুটাকে আমি চাইলে এটা লিখতে পারি কিনা বলো তোমরা, যে এটা হচ্ছে x প্লাস এইচ ফাংশন অফ x প্লাস এইচ, একই জিনিস না, জাস্ট চিহ্নটা ভিন্ন করছি, তাই না? ভিন্ন চিহ্ন লিখছি, আর কিছু করছি? আমরা বলছি কি ডিফারেন্সিয়েশন কি আসলে ঢাল। কোনো কিছুকে যখন আপগ্রেড করা হয় তার পুরনো জিনিসটাকে কি একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়? মোবাইল যখন বাটন ফোন থেকে স্মার্টফোনে কনভার্ট হয়েছে, তো পুরনো ফোনের যে মেসেজিং সিস্টেম ছিল, কল করার সিস্টেম ছিল, এগুলো কি ফেলে দিছো? ওইটাও রাখছো, তার সাথে আরো ইন্টারনেট ব্রাউজিং করার সিস্টেম রাখছো, ভিন্ন ভিন্ন অ্যাপ চালানোর সিস্টেম রাখছো, কিন্তু পুরনো সিস্টেমগুলো তো রাখছো, তাই না? তাহলে পুরনো থেকেই তো আপগ্রেড হয়। তাহলে আমরা দেখতেছি আমরা আসলে ডিফারেন্সিয়েশন করে কি করতে চাই, ঢাল নির্ণয় করতে চাই। আর ঢাল নির্ণয়ের আদি রূপ কি, এইটা, কথা কি বুঝছো? তাহলে আমি এই আদি রূপ দিয়েই এই দুইটা বিন্দুর ঢাল আগে নির্ণয় করি, দেখি কি হয়। তো আমরা ঢালের সূত্র কি জানি, m = y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, ঠিক আছে কিনা? তো আচ্ছা, এখন আমি যদি বলি যে আচ্ছা তোমরা মান বসায় দাও, মানগুলো এই নোটেশনে লিখবো এখন থেকে, তাহলে কি হবে দেখো তো? এই বিন্দুটাই তো y2 এর মান কত, ফাংশন অফ x প্লাস এইচ, y2 এর মান কি ফাংশন অফ x প্লাস এইচ, y1 এর মান কত, মান বসাচ্ছি শুধু, y2 মাইনাস y1 কত, ফাংশন অফ x মাইনাস, সরি এটা মাইনাস, y2 মাইনাস y1 করছি কিনা? x2 কত ছিল, x প্লাস এইচ, x1 কত ছিল মাইনাস x1 কত, x, x x কাটা যাবে কিনা? তাহলে আমি ঢাল পেলাম কত, ঢাল m = ফাংশন অফ x প্লাস এইচ মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h। এই যে যেটা পাইছি, এখনো এটাকে আমি কিন্তু ডিফারেন্সিয়েশন বলতে পারি না। এইটা কয়টা বিন্দুর ঢাল, এটা কয়টা বিন্দুর ঢাল, দুইটা বিন্দুর ঢাল। আমি ঢাল আর ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য বোঝাইতে চেষ্টা করতেছি, খেয়াল করো। ঢাল তখনই যখন সেটা কি দুইটা বিন্দুর ঢাল, সেটা সাধারণ জ্যামিতির ঢাল। তাহলে এটা কি ঢাল না ডিফারেন্সিয়েশন? ঢাল। এইটা আমি বলতে চাই কি এটা ডিফারেন্সিয়েশনে কনভার্ট করতে চাই। তাহলে কখন এটা ডিফারেন্সিয়েশন হয়ে যাবে, যদি এইটা দুইটা বিন্দু না হয়ে একটা বিন্দু হয়, তখন এটার নাম কি হবে, ডিফারেন্সিয়েশন। এই দিকে খেয়াল করো, এইখানে আমি যখন 1 আর 2 লিখছিলাম, এটাকে কি আর কাছে আনা সম্ভব? বাট এই জায়গায় আমি কেন এইচ নিছি খেয়াল করো। এই এইচ এর মান যদি আমি এখন বলি যে এইচ এর মান আমি 0 নিব, তাহলে কি হবে দেখো তো? এইচ এর মান আমি যদি 0 করে দেই বা 0-র কাছাকাছি নেই, তাহলে এই দুইটা কি হয়ে যাবে, আস্তে 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 মিশে যাবে না? এইচ এর মান যত ছোট হবে এই দুইটা কি হবে, আস্তে আস্তে মিশতে থাকবে, মিশতে 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 যখন এইচ এর মান অ্যাকুরেটলি 0-র কাছাকাছি চলে যাবে, 0.0000 অনেকগুলো 0 দেওয়ার পরে একটা 1 দিলা, তার মানে কি 0-র অনেক কাছাকাছি। এই দুইটা এইচ এর মান যখন 0-র অনেক কাছাকাছি হবে, তখন এই দুইটা বিন্দু কি হবে বলো, একটা বিন্দু হয়ে যাবে। তখনই আমি সেটা কয়টা বিন্দুর ঢাল পাবো, একটা বিন্দুর ঢাল পাবো। তার মানে আমি জাস্ট এই জায়গায় আমরা এটা কি করব দেখো, আমরা এইটাকে m বলতেছিলাম কারণ এটা দুইটা বিন্দুর ঢাল ছিল, কিন্তু যখনই আমি বলবো যে এই m এর এই যে এই জায়গাটায় আমি লিখে দিব লিমিট h টেন্ডস টু কি, h এর মান কি হয়ে গেল, শূন্যের কাছাকাছি। অর্থটা বোঝার চেষ্টা করো, h এর লিমিট শূন্যের
কাছাকাছি। শূন্য বললে নিচে শূন্য দিলে তো ইনফিনিটি হয়ে যায় বা অসংজ্ঞায়িত হয়ে যায়। ওই জায়গার ঝামেলা এড়ানোর জন্য আমি কি বলতেছি, লিমিট এইচ টেন্ডস টু 0। এইচ এর মান যখন 0-র কাছাকাছি হবে তখন ওই দুইটা বিন্দু মিশে একটা বিন্দু হয়ে যাবে। এটা তো বুঝছো সবাই? সবাই কি বুঝছো কিনা? কারণ এই দুইটার পার্থক্য যখন 0-র কাছাকাছি হয়ে যাবে দুইটা বিন্দু একটা বিন্দুতে রূপান্তরিত হবে, মিশে যাবে, তখনই এটার নাম হয়ে যাবে ডিফারেন্সিয়েশন। ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এইটাকেই তখন বলা হবে ফাংশন অফ 1 প্রাইম এক্স বা ডি ওয়াই ওভার ডি এক্স। এই দুটো একই জিনিস, জাস্ট নোটেশন ভিন্ন। যেমন ওয়াই কে আমরা ফাংশন অফ এক্স বলি, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স কে কি বলা হয়? ফাংশন অফ 1 প্রাইম এক্স। একবার প্রাইম দিলে বোঝায় এটা একবার ডিফারেন্সিয়েশন। এখন এইটুকু কি বুঝছো কিনা আগে সেটা বলো। বুঝে গেছে? আমরা এখানে কি ছিল, দুইটা বিন্দুর ঢাল হচ্ছে সাধারণ ঢাল, একটা বিন্দুর ঢাল হচ্ছে ডিফারেন্সিয়েশন। আমরা দুইটা বিন্দুর ঢাল দিয়েই ঢাল বের করলাম, শুধু এই জায়গার এই পার্থক্যটাকে একটা চলক তৈরি করে দিয়ে চলকটাকে কমানো বাড়ানোর অপশন রাখলাম। চলকটা যখন আমি এখানে যখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে চলক দিয়ে দিলাম, এই চলকটা যখন 0 হয়ে যাবে তখন এই দুইটা বিন্দু মিশে কি হবে, এক বিন্দু হয়ে যাবে, এবং সেই এক বিন্দুর ঢালই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তার মানে তোমরা এই যে এইটাকে বলে ডিফারেন্সিয়েশনের মূল নিয়মের সূত্র, তোমরা চাইলে 9.2 এর মূল নিয়মে অন্তরজের যে সূত্র আছে সেটা বের করে দেখো, তাহলে তোমাদের মাথায় ঢুকবে যে এইটাই আসলে সূত্র। কিন্তু এদিকে খেয়াল করো, এই যে মূল নিয়মের সূত্র কি দেখো, লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। বুঝতে পারছো? তাহলে মূল নিয়মের অন্তরজের সূত্রটাই হচ্ছে এইটা। সবাই কি বুঝছো কিনা? তাহলে মূল নিয়মের এই যে অন্তরজের সূত্রটা, এটাকে তুমি অন্তরীকরণের সূত্র হিসাবে এখন আর দেখবা না। আমি যেটা সাজেস্ট করি, এখন তুমি এটাকে এইভাবে চিন্তা করবে, এটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা চিন্তা করলে তোমার কাছে এটা কি মনে হবে? জ্যামিতির ঢাল। আমরা সরলরেখায় যে ঢাল শিখে আসছি সেই ঢাল ছাড়া আর কিছু, তার একটু আপগ্রেড ভার্সন। কথা কি বুঝছো কিনা? তাহলে সরল রেখার যে ঢাল শিখছিলাম ওই সূত্রটাকেই কি করছে, জাস্ট এখানে মডিফাই করে এইচ এর মান 0-র কাছাকাছি বসাই দিছে। এইটুকু ছাড়া আর কোনো পার্থক্য তোমরা এখানে দেখতে পাচ্ছ? এইটুকুই হচ্ছে পার্থক্য ডিফারেন্সিয়েশনে। বুঝে গেছে? এখন এই জায়গায় একটু খেয়াল করো, এই জন্য অনেক সময় বলে যে বক্ররেখার স্পর্শকের ঢাল হচ্ছে অন্তরীকরণ। বক্ররেখার কিসের ঢাল? স্পর্শকের। কেন বলে একটু দেখো, এই যে যে একটা বক্ররেখা ছিল, এই বক্ররেখার মনে করো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, স্পর্শক কয়টা বিন্দুকে স্পর্শ করে? একটা বিন্দুকে। কোনো একটা বক্ররেখার একটা বিন্দুকে যে স্পর্শ করে তাকে কি বলা হয়? ওই বিন্দুর স্পর্শক। তাহলে আমি যদি এই একটা বিন্দুর ঢাল চাই, তাহলে আমি ওই বরাবর যে স্পর্শক সেটার ঢালই ওইটার ওই বিন্দুর ঢাল না? কথা কি বুঝছো? এই জন্য অনেক সময় বলে এই বিন্দুর ঢালটা আসলে কি, ওই জায়গার স্পর্শকের ঢাল। কথা কি বুঝতেছো? দেখো এখানে খেয়াল করো, এই একটা বক্ররেখা ছিল, এই বিন্দু আর এই বিন্দু, দুই বিন্দু, বক্ররেখার দুই বিন্দুর ঢাল মানে কি? ওই বক্ররেখার কিসের ঢাল? ছেদকের ঢাল। দুইটা বিন্দু নিলেই কি হবে? ওটা ছেদ করে যাবে। একটা বিন্দু এইটাকে সরাইতে সরাইতে যখন তুমি একটা বিন্দুতে নিয়ে যাবা তখন সেটা কি হয়ে যাবে? স্পর্শক। অর্থাৎ বক্ররেখার একটা বিন্দুর ঢাল আসলে কিসের ঢাল? স্পর্শকের ঢাল। কথা কি বুঝছো? এই কথাগুলো কেন বলতেছি, এক এক জায়গায় এক এক রকম পাবা। কোনো জায়গায় বলবে বক্ররেখার ঢালের পরিমাণ হচ্ছে অন্তরীকরণ, কোনো জায়গায় বলবে স্পর্শকের ঢাল হচ্ছে অন্তরীকরণ, কোনো জায়গায় বলবে কি পরিবর্তনের হার হচ্ছে অন্তরীকরণ। তাহলে সবগুলোই একই কথা। এটা কি ফিল করতে পারতেছো? সবগুলো আসলে একই কথা। এখন আসো, এই জায়গায় একটু কথা আছে, সেটা হচ্ছে জ্যামিতিকে আদিগণিতের শাখা বলা হয়। আদিগণিত কি? জ্যামিতি। তার মানে এই যে এটা কি ছিল? জ্যামিতি ছিল না? তাহলে এটা ছিল আদিগণিত। আর ক্যালকুলাসকে বলা হয় আধুনিক গণিত। ক্যালকুলাসকে বলা হয় আধুনিক গণিত। এখন আধুনিক বলার কারণ কি দেখো, বক্ররেখার প্রতিটি বিন্দুর ঢাল ভিন্ন ভিন্ন, এই জন্য এই
সূত্রটা বক্ররেখার ঢাল বের করতে অক্ষম ছিল, পারছিল না, পারছিল? এ কি করতে পারতো? শুধু সরল রেখার ঢাল বের করতে পারতো। এই সূত্রটা বক্ররেখার ঢাল বের করতে পারে, কারণ সে কি পারে? প্রতিটি সিঙ্গেল বিন্দুর ঢাল বের করতে পারে। কথা কি বুঝছো? এখন আসো, একটা সরল রেখার ক্ষেত্রে কি প্রতিটি বিন্দুর ঢালই সমান না? তাহলে এই সূত্রটা কিসের সূত্র? একটা বিন্দুর ঢাল বের করার সূত্র। তাহলে আমি যদি এইটার ক্ষেত্রে একটা বিন্দুর ঢাল বের করি, সেটা কি এই পুরো রেখার ঢালই না? কথা কি বুঝতেছো? আমার কথা কি বুঝছো? যে এই সূত্রটা এটাকে সলভ করতে পারতো, এটার ঢাল সলভ করতে পারতো, বের করতে পারতো, কিন্তু এটারটা পারতো না, কারণ এর জন্য এক একটা বিন্দুর ঢাল বের করতে হবে। কিন্তু এই সূত্রটা এইটার একটা বিন্দুর ঢাল বের করতে পারে। এইটার ক্ষেত্রে যদি আমি এই সূত্র অ্যাপ্লাই করি, তখন কিসের ঢাল পাবো? একটা বিন্দুর ঢাল। আর এর তো প্রত্যেকটা বিন্দুর ঢালই সমান, তার মানে এই সূত্রটা এটাকেও সলভ করতে পারে, এই সূত্রটা শুধু এটাকে সলভ করতে পারে, এটাকে পারে না। আর এইটা এই দুইজনকেই সলভ করতে পারে, বক্র হলেও পারে, সরল রেখা হলেও পারে। তাহলে এই সূত্রটা কি? স্মার্ট না? আমরা বলি না যে বাটন ফোনকে বলি অ্যানালগ ফোন, আর এই যে অ্যান্ড্রয়েড ফোনকে বলি স্মার্টফোন। কেন? অ্যানালগ ফোন যেটা পারে সেটাও স্মার্টফোন পারে, আবার অ্যানালগ ফোন যেটা পারে না সেটাও স্মার্টফোন পারে। কথা কি বুঝছো? এই জন্য তাহলে কি এটাকে আমরা স্মার্ট সূত্র বলতে পারি নাকি? ডিফারেন্সিয়েশন একটা স্মার্ট সূত্র। এখন খেয়াল করো, তাহলে সরল রৈখিক পরিবর্তনের ক্ষেত্রেও আমি এই ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে পারি, তারপরে বক্র পরিবর্তনের ক্ষেত্রেও কি করতে পারি? এটাকে অ্যাপ্লাই করতে পারি। এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কথা কি বুঝছো?